নকুল যে স্মৃতি হারানোর নাটক করছে এবার জেনে গেল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। তখন বাণী বলে, কিন্তু মা আর সবার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। তখন অনিরুদ্ধ বলে, তোমার কেউ ক্ষতি করুক সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, কারণ তুমি আমার কাছে সব থেকে দামি। কারণ আমি তোমাকে ভালোবাসি বলতে গিয়েও বলতে পারে না। তারপরে দেখা যাবে অনিরুদ্ধর কাছে ফোন আসে। তখন ফোনটা রিসিভ করলে অনিরুদ্ধকে থানা থেকে যেতে বলে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে অনিরুদ্ধ ফোনটা রাখে আর বাণীকে বলে, বাণী আমার যেতে হবে, তুমি সাবধানে থাকবে। এই বলেই অনিরুদ্ধ থানায় যায়। তখনই ঈশানী অনিরুদ্ধকে দেখেই বলে, খুশি হয়েছো তো তুমি? খুশি হয়েছো? কি চাও তুমি? কেন এরকমটা করলে? তখনই দাদু অনিরুদ্ধর উপর প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি একটা নিমক হারাম, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। তুমি আমাদেরকে হেনস্থা করতে চাইছো তাই তো? তুমি আমার দিদি ভাইকে থানায় এনে কি শান্তি পেয়েছো? তখন অনিরুদ্ধ বলে, দাদু মাথা ঠান্ডা করুন। তখনই ঈশানী বলে, কেন এরকম করলে? কেন এরকম করেছো বলো? তখন ভিকি বলে, থাক, ও যা করেছে করেছে। তখনই পুলিশ অফিসার অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি আসুন আপনি। তখনই প্রশান্ত সঙ্গে সঙ্গে নিজের বয়ান পাল্টে ফেলে আর অনিরুদ্ধকে দেখেই বলে, স্যার এই লোকটা আমাকে মেরে এমন মেরেছে যে আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করেছে। আমি যাকে চিনি না তার নামে আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে। তখন অনিরুদ্ধ এই কথাগুলো শুনে চমকে যায়। তখন পুলিশ অফিসারও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই প্রশান্ত বলে, এসব আমি মিথ্যে কথা বলেছি, আমি মলি ম্যাডামকে চিনি না। তখন অনিরুদ্ধ বলে, তুই আবার মিথ্যে কথা বলছিস? কত টাকা দিয়েছে তোকে? কত টাকা দিয়েছে বল? তখন প্রশান্ত বলে, দেখুন স্যার, আমাকে আপনার সামনে কিভাবে শাসাচ্ছে। আমি সত্যি কিছু জানি না, আমাকে মেরে উনি এগুলো স্বীকার করিয়েছে। তখন অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায় আর বলে, কেন করছিস এসব বল? তখনই প্রশান্ত বলে, না না, আমি তখনও মিথ্যে কথা বলিনি আর এখনো মিথ্যে কথা বলছি না। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি না কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তারপর অফিসার বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এখন কি করব? আপনার মেন সাক্ষীই তো উল্টো বয়ান দিচ্ছে। এখন আমাদের হাতে তো আর কিচ্ছু করার নেই, বুঝতে পারছেন তো? ওর বয়ান না পেলে আমরা তো মিস মৌলিকে কিছুতে আটকে রাখতে পারবো না। ওইদিকে অনিরুদ্ধ আসে। তখনই ঈশানী বলে, কি করবে এবার? তুমি তো আটকে রাখতে পারলে না, তোমার সাক্ষীই তো উল্টো বয়ান দিচ্ছে, সব অভিযোগ তুলে নিচ্ছে। তখন নয়নতারা বলে, বুঝতে পারছো না, সঙ্গ দোষ। বাণীর সঙ্গে থেকে থেকে ওর এই সঙ্গ দোষটা হয়েছে। নিজের বউয়ের জন্য, বউকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। তখন ঈশানী বলে, আচ্ছা অনিরুদ্ধ, কেন করলে তুমি এসব? কেন করলে? তুমি কি, তোমাকে তো ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুমি কিনা এসব করলে? তখন দাদু বলে, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, ওকে আমি একদম সহ্য করতে পারছি না। তখনই অফিসার বলে, মিস্টার চ্যাটার্জি কি করবেন? প্রশান্ত তো নিজেই অভিযোগ তুলে নিচ্ছে। তখন অনিরুদ্ধ বাণীর কথা মনে পড়ে। তখন অনিরুদ্ধ বলে, এমনিতেও আমি অভিযোগ তুলে নিতাম, এখন আর কি করার? তখন নয়নতারা বলে, তাই নাকি? এখন ঘুরে যাচ্ছ তাই তো? তখনই দাদু বলে, আমি ভাবতে পারছি না। তখন মৌলিকে নিয়ে আসে আর মৌলিকে তখন ঈশানী বলে, মৌলি আমার মেয়ে, তুই ঠিক আছিস তো? তখন মৌলি বলে, হ্যাঁ আমি ঠিক আছি মম। তারপর মৌলি গিয়ে বলে, কি অনিরুদ্ধ, পারলে না তো আমাকে আটকে রাখতে? শোনো, সত্যি সবসময় না সত্যিই থাকে। তুমি মিথ্যে অভিযোগ দিয়ে কোনোদিনও আমাকে ফাঁসাতে পারবে না। তুমি তোমার স্ত্রী বাণীর জন্য আমাকে ফাঁসাতে চেয়েছিলে তো, এখন কি হলো দেখলে তো? ঠিক আমি ছাড়া পেয়ে গেলাম। সত্যিটা না সবসময় আলোর মতো সত্যিই থাকে, সত্যিটা কখনো মিথ্যে হয় না। তখন অনিরুদ্ধ বলে, ঠিক বলেছো মৌলি, এই যে বললে যে সত্যিটা একদিন একদিন বেরিয়ে আসবে, ঠিক সত্যিটা একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। সেদিন না এই যে দাদু, মাসিমণি তোমার আসল রূপটা বুঝতে পারবে, তারাও তাদের নিজের ভুলটা বুঝতে পারবে। আমি শুধু ভাবছি, যেদিন আসল সত্যটা বেরিয়ে আসবে সেদিন তোমার কি অবস্থা হবে? তোমাকে সবাই বিশ্বাস করবে তো মৌলি? তোমার কথা মতো সত্যিটা সত্যিই থাকে, সত্যি কোনোদিনও মিথ্যে হয় না, আর সত্যি বেশি দিন চাপাও থাকে না। সেদিন যেদিন বেরিয়ে আসবে না সেদিন তোমার সিংহাসনটাও তোমার কাছে থাকবে না, বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, কি ব্যাপার, অনিরুদ্ধ এসব কি বলছে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি শুধু সেই দিনের অপেক্ষায় রয়েছি মৌলি, যেদিন তোমার আসল রূপটা সবাই দেখতে পাবে। তখন তো নয়নতারাও এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে অনিরুদ্ধ এই কথাগুলো গুলো বলেই সেখান থেকে চলে যায়। তখনই মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ হঠাৎ করে আমার সিংহাসন যাওয়ার কথা বলল কেন? ও কি কিছু জানতে পেরেছে তাহলে? এই কথা ভেবে মৌলি ভয় পায়।
ওইদিকে দেখা যাবে তানিয়া লিখছিল। তারপরে অনিরুদ্ধ বাড়িতে এসে বসে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ তানিয়ার কাছে আসে আর এসেই বলে, প্রিন্সেস তুমি কি করছো? লেখাপড়া করছো? তারপরেই অনিরুদ্ধ খাতাটা ধরতেই দেখতে পায় যে কিচ্ছু লেখা নেই। তখন অনিরুদ্ধ বলে, এসব কি প্রিন্সেস? তখন তানিয়া বলে, বাবা আমি লিখছি আর মুখস্থ করছি আর মুছে ফেলছি। আসলে এখন তো আমাদের টাকা নেই, তাই একটা খাতা দিয়ে যেন অনেক দিন চলে যায় সে ব্যবস্থাই করছি, যাতে অপচয় না হয় আর আমাদের বেশি খরচ না হয়। তখন তানিয়ার মুখে এই কথাগুলো শুনে অনিরুদ্ধর চোখ দিয়ে জল চলে আসে। আর তখন অনিরুদ্ধ তানিয়াকে আদর করে আর বলে, না প্রিন্সেস, তোমাকে এই নিয়ে একদম ভাবতে হবে না। তোমার বাবা আছে তো, তোমার সব আবদার তোমার বাবা পূরণ করবে। তোমার যা যা লাগবে তোমার বাবাকে বলবে, তোমার বাবা সব এনে দেবে। তখনই তানিয়া বলে, বাবা একটা কথা বলবো? তখন অনিরুদ্ধ বলে, বলো। তখন তানিয়া বলে, জানো তো আমার না দাদু আর দিদুনের কথা খুব মনে পড়ে। ওরা না এখন আর এখানে আসে না। ওরা তো আমাকে খুব আদর করতো বলো, এখন কি আমাকে আর আদর করবে না? আমার মাকে কি ওরা আর ভালোবাসে না? বলো না। আমার মা তো আর দুষ্টু না, আমার মা তো গুড গার্ল আমার মতো। তাহলে ওরা কি আমাদের আর ভালোবাসবে না? তখন অনিরুদ্ধ তানিয়াকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মাম্মাম, ওরা ঠিক তোমাদের ভালোবাসবে আর তোমাদের কাছেও আসবে। তুমি চিন্তা করো না, বাবা সবকিছু ঠিক করে দেবে। এই বলে অনিরুদ্ধ মনে মনে ভাবে, বানি আর তানিয়া যদি ওই বাড়ির সত্যি সত্যি উত্তরসূরি হয়ে থাকে নকুল কাকার কথা অনুযায়ী, তাহলে আমি সবকিছু তাদেরকে ফিরিয়ে দেব। বানি আর তানিয়ার যেই সুখ, যেই আদর ভালোবাসা পাওয়ার কথা, সবকিছু ওদেরকে আমি ফিরিয়ে দেব। আমি সব ব্যবস্থা করব। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বানিকে নিয়ে বাড়িতে আসে আর এসেই তানিয়াকে ডাকতে থাকে আর বলে, প্রিন্সেস তুমি কোথায়, দেখো কি এসেছে। তখন তানিয়া এসেই ওর মাকে জড়িয়ে ধরে। তারপর সাথে বলে, তানিয়া আস্তে, তোমার মায়ের কিন্তু সিলিতে ব্যথা পাবে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি গিয়ে বসো, তোমার মা একটু রেস্ট নিক, তারপরে না হয় তুমি কথা বলবে। তোমার মাকে আমি রুমে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তখন তানিয়া বলে, ঠিক আছে বাবা। তারপরে অনিরুদ্ধ বাণীকে নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে শ্যামলী বলে, আমি বরং বাণীর জন্য দুধ গরম করে নিয়ে আসি। দুধ খেলে ওর শরীরে একটু শক্তি হবে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে নিয়ে গিয়ে বলে, বাণী তোমার কাটা জায়গাটা এখন ড্রেসিং করতে হবে। ডক্টর আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ড্রেসিং করতে হবে, কিভাবে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? তখনই বাণী বলে, না না মিস্টার চ্যাটার্জি, দরকার নেই এসবের। তখন অনিরুদ্ধ বলে, দেখো বাণী, না হলে কাটা খা, তাড়াতাড়ি কিন্তু সুখ হবে না, বুঝতে পেরেছো? আমি গরম জল নিয়ে আসছি। এই বলেই অনিরুদ্ধ গরম জল নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে সেই ক্ষত জায়গাটায় ভালো করে ড্রেসিং করে দিতে থাকে। ওইদিকে ব্যথা পায় বাণী। তারপরে অনিরুদ্ধ খুব আস্তে আস্তে ড্রেসিং করতে থাকে। তখন ড্রেসিং করা হয়ে গেলেই তানিয়া আসে আর এসেই বলে, মা জানো তো, পিপাই এসেছে, আবার নকুলদানা দাদুও এসেছে। তারপরে নকুল, তারপরে অন্তরা আর আর্য ভিতরে আসে। তখন বাণী বলে, অন্তরা কি দরকার ছিল বলো তো মেশুকে আনার? মেশুর শরীরটা তো ভালো নয়। তখন অন্তরা বলে, না না, বাবা পাগল করে ফেলছিল যে ভালো মেয়েটার কাছে যাব, তোমার কথাই বলছিল, তার জন্যই তো নিয়ে এলাম। তখনই নকুল বলে, হ্যাঁ এই তো ভালো মেয়েটাকেই তো আমি দেখতে এসেছিলাম। তখনই নকুল বাণীর কাছে আসে আর এসেই বলে, তুমি ঠিক আছো তো? তারপরে দেখা যাবে বাণী বলে, হ্যাঁ নকুল কাকা, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? তখনই নকুল বলে, কার কোথায় থাকার কথা আর কে কোথায় আছে? তখন বাণী অবাক হয় আর বলে, নকুল কাকা হঠাৎ করে এসব কথা বলছেন কেন? তখন নকুল কিছুই বলে না। তারপরে দেখা যাবে অন্তরা বলে, বাবা চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। তখনই নকুল বলে, না না, এই ভালো ছেলেটার সঙ্গে আবার কথা আছে, এই ভালো ছেলেটা না খুব ভালো। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা তোমরা বরং বাইরে গিয়ে বসো, আমি নকুল কাকার সঙ্গে কথা বলে আসছি। তারপরে অন্তরা বাণীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে অনিরুদ্ধ ও নকুলকে বলে, নকুল কাকা আপনার তাহলে সব স্মৃতি ফিরে এসেছে তাই তো? আপনি শুধু শুধু স্মৃতি হারানো নাটক করছেন। তখন নকুল হাসে আর বলে, তোমার মতো ইন্টেলিজেন্ট ছেলে যে সবকিছু বুঝতে পেরে যাবে সেটা আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে মৌলি আর বাণীর সত্যির সঙ্গে আমার সত্যিটাও তুমি ধরে ফেলবে, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার স্মৃতি ফিরে এসেছে, তারপরেও আমাকে নাটক করে ওই বাড়িতে থাকতে হচ্ছে, কারণ মৌলি আমার মেয়ে তো, তাই ওর উপর আমার নজর রাখতে হচ্ছে। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তখন নকুল বলে, হ্যাঁ
তোমাকে আমি যা বলেছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ নকুল কাকা, আমি বুঝতে পেরেছি। তখনই নকুল বলে, জানো তো সেদিন আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মৌলি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল। সেই কথাটাই আমি কাউকে এখন বলতে চাইছি না। আমি তার জন্যই ওখানে আছি, এখনো আছি। তখন এই কথাতে অনিরুদ্ধ বলে, কিন্তু নকুল কাকা, সত্যিই যদি বাণী ওই বাড়ির উত্তরসূরি হয়ে থাকে, তাহলে তো আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ ছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না। তখন নকুল বলে, প্রমাণ? সত্যিই তো আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। একটা প্রমাণ ছিল, ওই বান্টির বাবা, সেও তো নেই। তখনই এই কথাতে অনিরুদ্ধ বলে, বান্টির বাবা এসবের সঙ্গে কি করে জড়িত? তখন নকুল বলে, সবটা সবকিছুর সঙ্গে জড়িত অনিরুদ্ধ। তাই আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। ওই মৌলি অনেক ডেঞ্জারাস। ও কিন্তু বাণীকে শুধু নয়, ঈশানী, তারপরে পিনাক্ষী, এমনকি নয়নতারা, তাকেও শেষ করে দিতে পারে। খুবই ডেঞ্জারাস মেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।